নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীদের আপনাদের স্বাগত জানাই। আমাদের পলিটি সিরিজের লাস্ট লেকচার ছিল অন ফান্ডামেন্টাল রাইট বা প্রিসাইজলি ইন্ট্রোডাকশন টু ফান্ডামেন্টাল রাইট। ওখানে আমরা মেনলি ডিসকাস করেছিলাম যে কনস্টিটিউশনের কোন পার্টে ফান্ডামেন্টাল রাইট আছে। আপনারা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে পার্ট 3-তে ফান্ডামেন্টাল রাইটস আছে এবং আমরা দুটো আর্টিকেল মেনলি ডিসকাস করেছিলাম, আর্টিকেল 12 অ্যান্ড আর্টিকেল 13। আজকের আমাদের লেকচারে আমরা ডিসকাস করব আর্টিকেল 14 which is ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড আর্টিকেল 17 অ্যান্ড 18। এই লেকচারে কন্টিনিউ করার আগে আপনারা যদি লাস্ট লেকচারটা না দেখে থাকেন ফান্ডামেন্টাল রাইটসের, আমি রিকোয়েস্ট করব ইন্ট্রোডাকশন টু ফান্ডামেন্টাল রাইটের লেকচারটা দেখে নেবেন। আমি আই বাটনে তার লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আমি মূলত আর্টিকেল 14 এবং 17-18 ডিসকাস করছি। 15 আর 16কে আমি নেক্সট লেকচারের জন্য রাখছি, তার কারণ এখানে অনেক কেস লজ আছে যেগুলোকে আমাদেরকে এটা পড়ানোর সময় ডিসকাস করতে হবে। এবং আর্টিকেল 15 অ্যান্ড 16 একটু ব্রড, তার কারণ আমাদের কান্ট্রির যে রিজার্ভেশন পলিসি ডেভেলপ হয়েছে, রিজার্ভেশন পলিসি ইজ টোটালি বেসড অন আর্টিকেল 15 and Article 16 which is prevention of discrimination and equality of opportunity. তো আমরা আজকের লেকচারে অনলি 14 and 17-18 উপরে ফোকাস করব। আমি যেটা প্রত্যেকটা লেকচারে আপনাদের বলে থাকি যে যখনই কনস্টিটিউশনাল আর্টিকেল পড়বেন, কোনো রেফারেন্স বই থেকে না পড়ে ইটস বেটার আপনি ডাইরেক্ট কনস্টিটিউশনের টেক্সট পড়বেন। কনস্টিটিউশনের অরিজিনাল টেক্সট আপনি মিনিস্ট্রি অফ ল অ্যান্ড সোশ্যাল জাস্টিসের সাইট থেকে পেয়ে যাবেন। পিডিএফে ডাউনলোড করা যায় ফ্রি অফ কস্ট, কোনো অসুবিধা নেই। ওটা ডাউনলোড করে অবশ্যই আর্টিকেলসগুলো অ্যাটলিস্ট একবার পড়ে নেবেন। আমি এখানে যদিও আপনাদের রেফারেন্সের জন্য আর্টিকেলগুলো ডাইরেক্টলি ওখান থেকে তুলে দিয়েছি। তো আর্টিকেল 14-এর ল্যাঙ্গুয়েজটাকে দেখি। আর্টিকেল 14 সেজ ইকুয়ালিটি বিফোর ল। এখানে আর্টিকেলে কী বলা আছে? দ্য স্টেট শ্যাল নট ডিনাই to any person equality before law or equal protection of laws within the territory of India. এবার ব্রেকডাউন করি। এখানে দেখুন, স্টেট বলতে ইন্ডিয়ান স্টেটের কথা বলা হচ্ছে। অ্যান্ড আর্টিকেল 12-এ আমাদের ক্লিয়ারলি ডিফাইন করা আছে হোয়াট ইজ দি মিনিং অফ স্টেট। সেটা আমি আগের লেকচারে ক্লিয়ারলি বলেছি। স্টেটের ডেফিনেশনের মধ্যে কারা কারা আসে, গভর্নমেন্টের কোন কোন অর্গানরা আসে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারির কোন পার্টটা আছে, আর এটা ডিসাইড করার সময় কোন প্রিসিডেন্স ফলো করা হয়, সেটা আমি কমপ্লিটলি ইন্ট্রোডাক্টরি লেকচারে বলেছি। তো এখানে আমি সেটা এক্সপ্লেন করছি না। এখানে কি বলছে? স্টেট শ্যাল নট ডিনাই। যখনই আপনারা কোনো ল বা আর্টিকেল পড়বেন, ওখানে দুটো ওয়ার্ড পাবেন, একটা শ্যাল আর একটা মে। যেখানে শ্যাল ওয়ার্ড থাকবে আপনাকে বুঝে নিতে হবে ইট মিনস ইট ইজ আ ম্যান্ডেটারি প্রভিশন। স্টেট হ্যাজ টু ডু ইট, ঠিক আছে, এটা ম্যান্ডেটারি হয়ে যায়। যেখানে মে থাকবে দ্যাট মিনস এটা ম্যান্ডেটারি নয়, তার মানে স্টেটের ডিসক্রিশনারি পাওয়ার রয়েছে। স্টেট চাইলে করতে পারে বা না চাইলে নাও করতে পারে, কিন্তু যখনই শ্যাল লেখা থাকবে ইট মিনস দ্য স্টেট হ্যাজ টু ডু ইট, ঠিক আছে, এটা ম্যান্ডেটারি হয়ে যায়। তাহলে এখানে কি বলছে? স্টেট শ্যাল নট ডিনাই, তার মানে স্টেট ডিনাই করতে পারবে না। কি পারবে না? টু অ্যানি পারসন। আবার আমরা যখন ফান্ডামেন্টাল রাইট ডিসকাস করি, ফান্ডামেন্টাল রাইট দুটো ক্লাসিফিকেশন আছে। একটা ফান্ডামেন্টাল রাইটস অ্যাপ্লিকেবল টু বোথ ফরেনার প্লাস সিটিজেন, মানে সিটিজেন নন সিটিজেন দুজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। আর একটা অনলি সিটিজেন। যে আর্টিকেলে দেখবেন ল্যাঙ্গুয়েজে ওয়ার্ডটা ইউজ করা আছে এনি পারসন, তার মানে ইট ইজ অ্যাপ্লিকেবল টু বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন। যেখানে আর্টিকেলে ওয়ার্ড ইউজ করা থাকবে স্পেসিফিক্যালি সিটিজেন, তার মানে ওটা শুধুমাত্র সিটিজেনদের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে, ফরেনারদের জন্য অ্যাপ্লিকেবল নয়। কোন আর্টিকেল ফরেনারদের জন্য অ্যাপ্লিকেবল, কোনটা সিটিজেনদের জন্য, আমি যেমন যেমন আর্টিকেলগুলো করাবো একটা একটা করে বলবো এবং লাস্টে একটা সামারি করে দেবো যে এইগুলো সিটিজেনদের জন্য অ্যাপ্লিকেবল এবং এইগুলো সিটিজেনদের জন্য অ্যাপ্লিকেবল নয়। এখান থেকে কিন্তু এমসিকিউ ফর্ম হয় যে কোন আর্টিকেল সিটিজেনদের জন্য অ্যাপ্লাইড, কোনটা অ্যাপ্লাই হয় না। তো মনে রাখবেন ল্যাঙ্গুয়েজ পড়ার সময় সবসময় যে এনি পারসন যখনই বলা থাকবে, এনি পারসন বলা থাকা মানেই এটা অ্যাপ্লিকেবল টু বোথ সিটিজেন অ্যান্ড নন সিটিজেন।
যেখানে স্পেসিফিক্যালি টেক্সটে বলা আছে যে সিটিজেন ওয়ার্ডটা ইউজ করা আছে অর সেকশন অফ সিটিজেন বলা আছে, সেইটি কেবলমাত্র সিটিজেনদের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, না ফার্দার এখানে দুটো কনসেপ্ট আসছে, ওয়ান ইজ ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড আনাদার ইজ ইকুয়াল প্রোটেকশন অফ লজ। এটাকে বোঝার জন্য আমরা এই ডায়াগ্রামটাতে আসি। দেখুন এখানে তিনটে লোক আছে, তিনজনের তিনটে ডিফারেন্ট হাইট, এখানে একটা ম্যাচ চলছে, ধরে নিচ্ছি ক্রিকেট ম্যাচই চলছে। এবার ইকুয়ালিটি বিফোর ল কী বলছে, আমাকে প্রত্যেক ব্যক্তিকে সমান চোখে দেখতে হবে, তার মানে প্রত্যেকজনকে ইকুয়ালি সব কিছু দিতে হবে। তাহলে আমরা এখানে বক্সগুলো কী করলাম, তাদের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করলাম, প্রত্যেকজন একটা একটা করে বক্স পেয়েছে। এবার এইটা প্রো ইকুয়ালিটি হলো, ইট ইজ প্রো ইকুয়ালিটি। নাও দ্য কোয়েশ্চেন ইজ ইট প্রো জাস্টিস? কোয়েশ্চেন ইজ ইট প্রো জাস্টিস? তো ক্লিয়ারলি আপনারা খুব কমন সেন্স ইউজ করলেও বলতে পারবেন যে নো, ইট ইজ নট প্রো জাস্টিস। কেন? কারণ এই ব্যক্তিটি গ্রিন শার্ট, এ অলরেডি হাইটে লম্বা আছে, এ তার থেকে একটুখানি শর্টার, আর এ একদমই শর্টার। তাহলে কী হচ্ছে, এ পুরোটা ম্যাচ ভালো করে এনজয় করতে পারছে, এ ম্যাচটা কিছু হয়তো দেখতে পাচ্ছে, অত ভালো করে এনজয় করতে পারছে না, আর এ একদমই দেখতে পাচ্ছে না। তাহলে কি হলো, এই হাইটটাকে যদি আমি এদের সোশিয়াল কন্ডিশনিং ধরি, হাইটটাকে যদি আমি ইকুইভ্যালেন্ট করি ওর সোশিয়াল কন্ডিশনিংয়ের, তাহলে কি হচ্ছে, এ সোশ্যালি অ্যাডভান্টেজ, এ অতটা অ্যাডভান্টেজ নয়, এ একেবারেই ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু আমি এদেরকে তিনজনকে ইকুয়াল ট্রিট করাতে কি হচ্ছে, ও পিছিয়ে থাকছে। এবার পাশের ডায়াগ্রামটা দেখুন, আমি যদি ওকে বক্স না দিয়ে এই এক্সট্রা বক্সটা এইখানে রেড শার্টের জনকে দিয়ে দিই, এটা পার্সন 3 যদি আমি বলি, পার্সন 3কে যদি দিয়ে দিই 1-এর বক্সটা, তাহলে কী হচ্ছে, তিনজনা এবার সেম লেভেলে চলে এলো, তিনজনা ইকুয়ালি ম্যাচটাকে এনজয় করতে পারবে। যেমন এইখানে এটা কি হলো, প্রো জাস্টিস হলো। তার কারণ কি, আমি রেড শার্ট বা পার্সন 3-এর সোশ্যাল কন্ডিশনিংটাকে মাথায় রেখে ওর জন্য কিছু এক্সট্রা এফার্ট নিলাম, দ্যাট ইজ ইকুয়াল প্রোটেকশন অফ লজ। তাহলে ইকুয়ালিটি বিফোর ল মানে কি বলছে, যে উই নিড টু ট্রিট ইচ অ্যান্ড এভরি সিটিজেন ইকুয়াল বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ লজ। কি বলছে, না সবসময় তিনজনকে একই ক্যাটেগরিতে রাখতে হবে এরকম কোনো মানে নেই। কোনো সিটিজেন যদি সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ থাকে বা তার সঙ্গে যদি কোনো হিস্টোরিক্যাল রংস হয়, সেটাকে আমাকে দূর করার জন্য আমি তার জন্য কিছু স্পেশাল মেজার্স নিতে পারি, অ্যান্ড দিস উইল নট বি কনসিডার অ্যাজ আ ডিসক্রিমিনেশন। ঠিক আছে, তাহলে ইকুয়ালিটি বিফোর লটাকে আমি আরও একটু ব্রডলি দেখি। ইকুয়ালিটি বিফোর ল ইজ আ ব্রিটিশ কনসেপ্ট, এটা আসে এমসিকিউতে, বিসিএসের আপনারা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখেন তাহলে এটা পাবেন। ইকুয়ালিটি বিফোর ল ইজ আ ব্রিটিশ কনসেপ্ট, ইট ইজ আ নেগেটিভ কনসেপ্ট। এখানে নেগেটিভ বলতে কী বোঝাচ্ছে, নেগেটিভ বলতে এখানে খারাপ নয়, নেগেটিভ বলতে বোঝাচ্ছে যে ইট পুটস আ রেস্ট্রিকশন অন দি স্টেট। এটা কী করছে, স্টেটের ওপরে রেস্ট্রিকশন দিচ্ছে। কী বলছে স্টেটকে, হোয়াট দি স্টেট ক্যানট ডু, স্টেট কী কী করতে পারবে না, সেই রেস্ট্রিকশন ইকুয়ালিটি বিফোর ল পুট করছে, ওই জন্য এটাকে নেগেটিভ কনসেপ্ট বলা হয়। ঠিক আছে, এই ইকুয়ালিটি বিফোর ল আইডিয়াটা কোথা থেকে এসছে, ইট ইজ আ কম্পোনেন্ট অফ রুল অফ ল। রুল অফ ল কে দিয়েছিলেন, একজন ব্রিটিশ জুরি এভি ডাইসি রুল অফ ল এর কনসেপ্টটা দিয়েছিলেন। ঠিক আছে, ইট ইজ আ কম্পোনেন্ট অফ রুল অফ ল। তার কী কী এলিমেন্ট আছে, ফার্স্ট এলিমেন্ট ইজ অ্যাবসেন্স অফ প্রিভিলেজ, কারোর কোনো স্পেশাল প্রিভিলেজ থাকবে না, তার মানে ইচ অ্যান্ড এভরি সিটিজেন উইল বি ট্রিটেড ইকুয়ালি। নেক্সট কি বলছে, এভরি ওয়ান ইজ সাবজেক্টেড টু সেম সেট অফ ল, তার মানে সবার জন্য একই ল থাকবে, কারোর জন্য কোনো ল আলাদা হবে না। অ্যান্ড ফাইনালি নো পারসন ইজ অ্যাবভ ল। ঠিক আছে, ইকুয়ালিটি বিফোর ল এই প্রিন্সিপালটা আমরা কোথায় ইউজ করি, নর্মালি ফর ক্রিমিনাল, এক্সাম্পল একটা দিলাম, অনেক ক্ষেত্রে ইউজ হয়, আমি একটা এক্সাম্পল দিয়েছি। ফর এক্সাম্পল ক্রিমিনাল লজ, ক্রিমিনাল লজের ক্ষেত্রে ইকুয়ালিটি বিফোর লটা খুব মানে কি বলবো, বাই দ্য বুক একদম ফলো হয়। তার কারণ ক্রিমিনাল লজের ক্ষেত্রে যেমন ধরুন ফর থেফট, কেউ চুরি করেছে, তাহলে একজন রিচ চুরি করলেও তার যা শাস্তি হবে, একজন পোর চুরি করলেও তার একই শাস্তি হবে। এরকম হবে না যে ও রিচ বলে ওকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে, বা ও পোর বলে ওকে কোনো স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে বা ডিসঅ্যাডভান্টেজ দেওয়া হবে। ঠিক আছে, দুইজনকে আমরা কী করবো,
ইকুয়ালি ট্রিট করবো। ওই জন্য ইকুয়ালিটি বিফোর ল নর্মালি ক্রিমিনাল লজ বা যেগুলো রেস্ট্রিকটিভ লজ হয় সেগুলোর ক্ষেত্রে ইউজ হয়, ঠিক আছে। হ্যাঁ, তার মানে এই নয় যে কিছু স্পেশাল প্রিভিলেজ বা স্পেশাল ল বানানো যাবে না। যেমন ওমেন রাইটস প্রোটেক্ট করার জন্য কিছু লজ আছে যেখানে ওমেনদেরকে একটু আপার হ্যান্ড দেওয়া থাকে, ঠিক আছে। তার একটা রিজন কি, সোশ্যাল ডিসঅ্যাডভান্টেজ আছে, ওটাকে মেক আপ করার জন্য। দ্যাট উইল ফল আন্ডার দি কনসেপ্ট অফ ইকুয়াল প্রোটেকশন অফ লজ। তাহলে আমরা বললাম যে ইকুয়ালিটি বিফোর ল ইজ পার্ট অফ রুল অফ ল। তাহলে হোয়াট ইজ রুল অফ ল? ইট ওয়াজ আ আইডিয়া প্রপোজড বাই ব্রিটিশ জুরিস্ট এভি ডাইসি। এর তিনটে এলিমেন্ট আছে। ফার্স্ট, নো ম্যান ইজ পানিশেবল আনলেস হি অর শি হ্যাজ ভায়োলেটেড আ ল। তাহলে পানিশমেন্টের একটাই কারণ হতে পারে, গ্রাউন্ড হতে পারে, সেটা হচ্ছে ভায়োলেশন অফ ল, ঠিক আছে। ল ভায়োলেট করলে তবে তাকে পানিশ করা যাবে, অ্যান্ড দ্যাট টু আফটার হি হ্যাজ রিসিভড আ ফেয়ার ট্রায়াল। তাকে কোর্টে ফেয়ার ট্রায়াল সে রিসিভ করবে, এবং আফটার ট্রায়াল যদি হি ইজ ফাউন্ড গিলটি, তখন কি করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। আর আমাদের লিগাল কনটেক্সটে সবসময় কি বলা হয় যে আনটিল অ্যান্ড আনলেস কাউকে কনভিকশন হচ্ছে বা ট্রায়ালে সে গিলটি যদি না পাওয়া যায়, ততক্ষণ তাকে কি প্রিজিউম করা হয়, ইনোসেন্ট, ঠিক আছে। হুইচ অলসো ফলোস ফ্রম প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। নেক্সট ইজ নো ম্যান ইজ অ্যাবভ ল। তাহলে কেউই কী হবে, লয়ের ওপরে নয়। অ্যান্ড থার্ড প্রিন্সিপাল ইজ প্রিন্সিপাল অফ সুপ্রিমেসি অফ ল, ঠিক আছে। তো এই রুল অফ লয়ের তিনটে কম্পোনেন্টের মধ্যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইজ অ্যাপ্লিকেবল টু ইন্ডিয়ান কনটেক্সট, বাট দি থার্ড প্রিন্সিপাল ইজ নট অ্যাপ্লিকেবল টু ইন্ডিয়ান কনটেক্সট। তার কারণ কি, আপনারা সবাই জানেন বা পুরোনো লেকচারগুলো দেখবেন, আমি ওখানে বলেছি যে ব্রিটেন ডাজ নট হ্যাভ আ রিটেন কনস্টিটিউশন। ব্রিটেনের কনস্টিটিউশনটা কীরকম, আনরিটেন, ঠিক আছে। ব্রিটিশ কনস্টিটিউশন ইজ আনরিটেন। তার মানে ওখানে যে ল, ওদের পার্লামেন্ট যে ল পাস করে, দ্যাট হ্যাজ দি পাওয়ার অফ দি কনস্টিটিউশন। কিন্তু ইন্ডিয়া বা ইউএস এই দেশগুলো কীরকম, এখানে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি চলে। তার মানে উই হ্যাভ আ রিটেন কনস্টিটিউশন, আমাদের একটা রিটেন কনস্টিটিউশন আছে, অ্যান্ড আওয়ার লজ রিমেন ইন কনফার্মেটরি টু দি রিটেন কনস্টিটিউশন। তার মানে আমাদের একটা লিখিত সংবিধান আছে, এবং আমাদের যে আইন আমরা প্রণয়ন করব, ল বা রেগুলেশন, সেগুলো কি হবে, এই কনস্টিটিউশনকে মেনে করতে হবে। তাহলে আমাদের এখানে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি আছে, হেন্স এই থার্ড প্রিন্সিপাল আমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না। আশা করছি এই অবধি আপনাদের ক্লিয়ার আছে। এবার আমরা এগিয়ে যাই নেক্সট টপিক, হুইচ ইজ ইকুয়াল প্রোটেকশন অফ ল। নাও ইকুয়াল প্রোটেকশন অফ ল ইজ অ্যান আমেরিকান কনসেপ্ট, ঠিক আছে। এটা আমি আপনাদের একটা এমসিকিউ অনেক সময় যদি খুব মনে না পড়ে, এলিমিনেশনের একটা টেকনিক মনে রাখবেন। নর্মালি ইন্ডিয়ান কনস্টিটিউশনের যেগুলো পজিটিভ কনসেপ্ট আছে, বা যেখানে একটুখানি ওয়েলফেয়ারিজম দেখা যাবে, বা একটু পজিটিভ কনসেপ্ট আছে, বা পজিটিভ ইন আ সেন্স ওয়ের দের ইজ অ্যান অব্লিগেশন অন দ্য স্টেট টু ডু সামথিং, সেগুলো দেখবেন নর্মালি আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া। ফর এক্সাম্পল ডিউ প্রসেস অফ ল, ঠিক আছে, এটাও আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া। আর যেখানে দেখবেন নেগেটিভ ল আছে, বা যেটা নেগেটিভ ইন আ সেন্স হুইচ পুটস রেস্ট্রিকশন অন দি স্টেট, সেগুলো দেখবেন ব্রিটেন থেকে নেওয়া। ফর এক্সাম্পল ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে। সো ইট ইজ আ পজিটিভ কনসেপ্ট। নেগেটিভ কনসেপ্টে ছিল রেস্ট্রিকশন অন স্টেট, তাহলে এখানে কী হবে, অব্লিগেশন অন স্টেট। সো দের ইজ অ্যান অব্লিগেশন অন স্টেট টু টেক সাম অ্যাকশন। ইকুয়াল প্রোটেকশন অফ ল কী বলছে, যে দের শুড বি অ্যান ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সার্কামস্ট্যান্সেস, ঠিক আছে। মানে দুজন যদি আনইকুয়াল সার্কামস্ট্যান্সে থাকে, তাহলে আমি তাকে আনইকুয়াল ট্রিট করতে পারি, কিন্তু ইকুয়াল সার্কামস্ট্যান্সে আমাকে ইকুয়ালি ট্রিট করতে হবে। তাহলে এটাকে একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করি। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দুটো ক্লাস আছে, একটা ক্লাস 1, একটা ক্লাস 2। এবার এখানে ধরুন স্টুডেন্টস রয়েছে এ, বি, সি। এখানে ক্লাস 2তে স্টুডেন্ট আছে এ ড্যাশ, বি ড্যাশ, সি ড্যাশ, ঠিক আছে। আমি এবারে এক্সাম সেট করলাম, দিয়ে কিছু কোশ্চেন দিলাম ফর ক্লাস 1 অ্যান্ড আনাদার সেট, একটা সেট আমি নাম দিচ্ছি এখানে, ধরুন সেট এক্স ক্লাস 1-এর জন্য, সেট ওয়াই ক্লাস 2-এর জন্য। এবার এখানে কেউ আমাকে এই কোশ্চেন করতে পারবে না যে তুমি ক্লাস 1কে আলাদা কোশ্চেন দিয়েছো, ক্লাস 2কে আলাদা কোশ্চেন দিয়েছো কেন।
তার কারণ এখানে ইকুয়ালিটির প্রিন্সিপাল ভায়োলেট হচ্ছে না। তার কারণ কি, ক্লাস 1 ইজ আ ডিফারেন্ট ক্লাস, ক্লাস 2 ইজ ডিফারেন্ট, বিকজ এদের ম্যাচুরিটি লেভেল দুটো আলাদা হবে, ঠিক আছে, এজ আলাদা হবে, অনেক ফ্যাক্টরস আছে, যার ফলে কী হচ্ছে এই ক্ষেত্রে আমি এই ডিফারেন্সিয়েশনটা করতে পারি। কিন্তু আমি একই সেট অফ কোশ্চেন্স এ বি সিকে দিলাম, আমি এটা করতে পারি না যে এ কে এক্স দিলাম, বিকে ওয়াই দিলাম, এরকম করা যাবে না। তিনজনকে কী করবো, সেম সেট অফ কোশ্চেন দিতে হবে, আর এদের ইভ্যালুয়েশন টেকনিকও সেম হবে। সেম ওয়েতে এই ক্লাসের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে আমি পার্থক্য করতে পারবো না, এখানে আমাকে সেম সেট অফ কোশ্চেন্স দিতে হবে, সেম ইভ্যালুয়েশন টেকনিক ফলো করতে হবে। কিন্তু আমি এই সি আর সি ড্যাশের মধ্যে ডিফারেন্সিয়েশন করতে পারি, বি আর বি ড্যাশের মধ্যে ডিফারেন্সিয়েশন করতে পারি। তাহলে কি হচ্ছে, ডিফারেন্ট ক্লাসের ক্ষেত্রে আমি ডিফারেন্সিয়েশন করতে পারি, বাট উইদিন আ ক্লাস আমাকে ইকুয়াল ট্রিটমেন্ট দিতে হবে। ওই জন্য আমরা বলি যে there is a concept of similar treatment rather than identical treatment, ঠিক আছে। বরং আমি যদি এখানে আইডেন্টিক্যাল ট্রিটমেন্ট দিতাম তাহলে দ্যাট উড হ্যাভ বিন ইনজাস্টিস। কারণ কি, ক্লাস 2 এর স্টুডেন্টরা অনেক এগিয়ে থাকবে এজ এবং ম্যাচুরিটি লেভেলের থেকে কম্পেয়ার টু ক্লাস 1, তাই আমি যদি দুজনের জন্য সেম ইভ্যালুয়েশন টেকনিক ইউজ করি তাহলে দিস উইল বি অ্যান ব্লান্ডার, ঠিক আছে, এটা আইডেন্টিক্যাল ট্রিটমেন্ট করলে এটা ব্লান্ডার হবে। এই জন্য দেখবেন অনেক সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজেস, ফর এক্সাম্পল পিডব্লিউডি ক্যান্ডিডেটসের জন্য কাট অফ লো হয়, ঠিক আছে, বা যারা স্পেশালি এবলড হয় তাদের জন্য অন্য অনেক রকমের প্রভিশনস থাকে, যেগুলো এই কারণে করা হয় যাতে তারা এগিয়ে আসতে পারে, ঠিক আছে। সো দিস ইজ নট অ্যান এক্সাম্পল অফ ডিসক্রিমিনেশন, বাট রাদার ইট ইজ আ পজিটিভ অ্যাকশন, ঠিক আছে। সো অ্যাফার্মেটিভ অ্যান্ড পজিটিভ অ্যাকশনস আর অ্যালাউড। এবার হ্যাঁ, আমি যখন এখানে ক্লাসিফিকেশন করব, ক্লাসিফিকেশন শুড বি রিজনেবল, ঠিক আছে। রিজনেবল হওয়ার কী আছে, রিজনেবল কীভাবে হতে পারে, ফার্স্ট ইজ ইট শুড নট বি আরবিট্রারি, আর দেয়ার শুড বি অ্যান ইন্টেলিজিবল ডিস্টিংশন, ঠিক আছে। মানে একটা ইন্টেলিজিবল ডিস্টিংশন বলতে কি, মানে আমি যে ক্রাইটেরিয়া সেট করলাম, ক্রাইটেরিয়ার কোনো একটা র্যাশনাল থাকতে হবে, আমি আরবিট্রারিভাবে যে কোনো রকমের ভাবে ডিভিশন করতে পারি না। সেকেন্ড, আমরা যে লেজিসলেশন বা ল নিয়ে এলাম তার অবজেক্টিভ, মানে ওই লেজিসলেশন এবং লেজিসলেশন থেকে আমি কী অ্যাচিভ করতে চাইছি, এই দুটোর মধ্যে একটা রিজনেবল নেক্সাস থাকতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি ডিফারেন্টলি এবল পার্সনদের জন্য কোনো একটা প্রভিশন আনলাম, ঠিক আছে, ধরলাম যে আমি বললাম যে কোনো এক্সামের ডিফারেন্টলি এবলদের জন্য কাট অফটা একটু লো থাকবে, তার মানে কি হচ্ছে, এই লয়ের অবজেক্টিভ কি, যাতে ডিফারেন্টলি এবল পার্সনরা মেইন স্ট্রিমে এগিয়ে আসতে পারে, ঠিক আছে। তাহলে এখানে কী হচ্ছে, দের ইজ এ লজিক্যাল নেক্সাস বিটুইন মাই অবজেক্টিভ অ্যান্ড দি লেজিসলেশন, তো এই জন্য এই লটা কী হবে, ভ্যালিড হবে, ঠিক আছে। এবার আমি আরবিট্রারি বলে দিলাম যে, আরেকটা এক্সাম্পল দিলাম, ধরুন নেগেটিভ সেন্সে আমি বলে দিলাম না না না, এটা কী করা যাবে যে এই রিজনে একটা এ বলে একটা জায়গা আছে, এখানে যারা আছে এদের জন্য আমি কাট অফ লো করে দিলাম কম্পেয়ার টু বি, তাহলে এটা কী হলো, এটা কোনো লজিক্যাল নেক্সাস হলো না, ঠিক আছে। তো এইটা ইনভ্যালিড হয়ে যাবে ইন দি আইজ অফ ল। তা ইকুয়াল প্রোটেকশন অফ লয়ের একটা বেস্ট এক্সাম্পল যে ট্যাক্স ল। ট্যাক্স লতে কী হয়, সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা ট্যাক্স স্ল্যাব থাকে, ডিফারেন্ট ইনকাম পিপলদের জন্য ডিফারেন্ট স্ল্যাব থাকে, তাহলে এখানে কী হচ্ছে, ডিফারেন্ট ক্লাস অফ পিপলের জন্য ডিফারেন্ট ট্রিটমেন্ট হচ্ছে, হুইচ ইজ অ্যালাউড। আশা করি তাহলে এই কনসেপ্টটা বোঝাতে পারলাম, ইকুয়াল প্রোটেকশন অফ ল। নাও লেটস মুভ অন টু দি এক্সেপশন অফ আর্টিকেল 14। আর্টিকেল 14-এর কিছু এক্সেপশন রয়েছে। প্রথম এক্সেপশনটা কি, আর্টিকেল 361। আর্টিকেল 361-এ প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নরকে কিছু প্রোটেকশন দেওয়া আছে। কী কী প্রোটেকশন আছে, আচ্ছা, প্রেসিডেন্ট এবং গভর্নর, এটাও আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট আসার আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ছিল, ওখানে যে গভর্নর জেনারেলকে যা যা প্রিভিলেজ দিয়েছিল অলমোস্ট সেম এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো প্রোটেকশন কী কী আছে, নো ক্রিমিনাল প্রসিডিং, নো অ্যারেস্ট অর ইমপ্রিজনমেন্ট ডিউরিং দেয়ার টার্ম অফ অফিস। তা প্রেসিডেন্ট এবং গভর্নর সিন্স দে আর কনস্টিটিউশনালি হায়ার পোস্ট, ঠিক আছে, ওই জন্য কোনো ক্রিমিনাল প্রসিডিং বা কোনো অ্যারেস্ট বা ইমপ্রিজনমেন্ট তাদের ডিউরিং দেয়ার টার্ম অফ অফিস হয় না। অফকোর্স সিভিল প্রসিডিংস ক্যান ক্যারি অন, কিন্তু অ্যাটলিস্ট 2 months নোটিস দিতে হবে। অনলি আফটার এক্সপায়ারি অফ 2 months নোটিস অ্যানি সিভিল প্রসিডিং ক্যান বি টেকেন অ্যাগেনস্ট প্রেসিডেন্ট অর দি গভর্নর। এছাড়া আমাদের যারা মেম্বার অফ পার্লামেন্ট হয় তাদের কিছু স্পেশাল প্রিভিলেজ আছে আন্ডার আর্টিকেল 105। এটা আমি এখানে ডিটেলে যাচ্ছি না, এটা আমি যখন
স্টেট পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি আপনাদের পড়াবো তখন বলবো। সেম ওয়েতে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে আমাদের এমএলএ এবং এমএলসিদেরও কী আছে, আর্টিকেল 194 আন্ডারে কিছু স্পেশাল প্রিভিলেজ আছে। এবার এই স্পেশাল প্রিভিলেজেসগুলো অনেকটা কীরকম, যেমন ধরুন ওরা যদি পার্লামেন্টের মধ্যে কোনো স্পিচ দেয়, সেগুলোর জন্য কোনো জুডিশিয়ারি কোনো কগনিজেন্স নেবে না, এইরকম টাইপের কিছু কিছু প্রিভিলেজেস আছে, সেগুলো আমরা পরে ডিসকাস করব। শুধু আপনি মনে রাখবেন, দিজ আর এক্সেপশনস টু আর্টিকেল 14। এমপিসরা পাই, এমএলএসরা পাই, প্রেসিডেন্টের জন্য আছে, গভর্নরের জন্য আছে, অ্যান্ড অলসো টু ফরেন ডিপ্লোম্যাটস। ঠিক আছে, ভিয়েনা কনভেনশনের আন্ডারে ফরেন ডিপ্লোম্যাটসদের কী হয়, স্পেশাল প্রিভিলেজ দেওয়া থাকে। তার মানে ডিপ্লোম্যাটসরা, ধরুন আমাদের ইন্ডিয়ার মধ্যে বাইরের ডিপ্লোম্যাট, ইউএসএর ডিপ্লোম্যাটরা আছে, তাহলে ইউএসএর ডিপ্লোম্যাটরা কী হবে, দে আর প্রোটেক্টেড ফ্রম সিভিল অ্যান্ড ক্রিমিনাল প্রসিডিংস। এইটা ভিয়েনা কনভেনশনের আন্ডারে ইট ইজ আ রেসিপ্রোকাল কাইন্ড অফ কনভেনশন। তার কারণ আমাদেরও ডিপ্লোম্যাটসরা কী হয়, বাইরের স্টেশন থাকে, তাদেরকেও কিন্তু অ্যারেস্ট করা যায় না। ঠিক আছে, এইটা এই জন্যই করা হয় যাতে সুইফট অ্যান্ড স্মুথ ডিপ্লোম্যাটিক রিলেশনস দুটো কান্ট্রির মধ্যে মেনটেন থাকতে পারে। সো আমাদের আর্টিকেল 14টা শেষ হলো। আমরা নেক্সট আর্টিকেল 17 ডিসকাস করি। আর্টিকেল 17 ইজ রিলেটেড টু আনটাচেবিলিটি, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। এখানে কি বলছে, আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড অ্যান্ড ইটস প্র্যাকটিসড ইন অ্যানি ফর্ম। ঠিক আছে, যে কোনো ফর্মে যদি করা হয়, ইজ ফরবিডেন। The enforcement of any disability arising out of untouchability shall be, দেখুন এখানে ওয়ার্ড কী আছে, শ্যাল, তার মানে দিস ইজ অ্যান ম্যান্ডেটরি প্রভিশন, শ্যাল বি অ্যান অফেন্স পানিশেবল ইন অ্যাকর্ডেন্স উইথ ল। যেখানে দেখবেন আর্টিকেলে বলা আছে ইন অ্যাকর্ডেন্স উইথ ল, তার মানে এর মানে হচ্ছে পার্লামেন্ট হ্যাজ টু পাস এ ল। ঠিক আছে, এখানে লেখা আছে মানে এটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে এরকম নয়, পার্লামেন্ট হ্যাজ টু পাস আ ল টু মেক দিস প্রভিশন অ্যাক্টিভ। ঠিক আছে, আচ্ছা, এই যে আনটাচেবিলিটি ওয়ার্ডটা আছে, অনেক সময় এমসিকিউ আসতে দেখেছি আমি, আনটাচেবিলিটি ওয়ার্ডটা কি কনস্টিটিউশনে ডেসক্রাইবড আছে? অ্যান্সার হবে নো, ইট ইজ নট ডিফাইন্ড ইন দি কনস্টিটিউশন। ঠিক আছে, আনটাচেবিলিটিকে কনস্টিটিউশনে ডিফাইন করা নেই। দের ইজ আ কেস অফ মাদ্রাস হাইকোর্ট অফ মাদ্রাস, ওখানে এটাকে বলা হয়েছে অ্যাজ আ প্র্যাকটিস দ্যাট হ্যাজ ইভলভড ওভার দি পাস্ট ইয়ার্স বা ওভার দি সেঞ্চুরিজ, সেইটাকে আনটাচেবিলিটি বলা হয়েছে, যার অ্যাম্বিটটা অনেক ওয়াইড এবং যত রকমের আমরা ইমাজিন করতে পারি আগে আনটাচেবিলিটি প্র্যাকটিস করা হতো, সেগুলোকে কভার আপ করা হয়েছে। আচ্ছা, এই লটার ক্ষেত্রে মনে রাখবেন, দিস ইজ অ্যাপ্লিকেবল আগেনস্ট বোথ দি স্টেট অ্যান্ড দি প্রাইভেট ইন্ডিভিজুয়াল। তার মানে স্টেট এবং প্রাইভেট দুইজনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবং এটাকে প্রোটেক্ট করার জন্য দুটো ল পাস হয়েছে, প্রোটেকশন অফ সিভিলস রাইট অ্যাক্ট 1955, তারপরে শিডিউল কাস্টস অ্যান্ড শিডিউল ট্রাইবস প্রিভেনশন অফ অ্যাট্রসিটিস অ্যাক্ট 1989। এই দুটো অ্যাক্ট নিয়ে আসা হয়েছে আর্টিকেল 17কে ইমপ্লিমেন্ট করার জন্য। Now what is Article 18? Article 18 is related to abolition of titles. আপনারা হিস্ট্রি পড়লেও দেখতে পারবেন পুরোনো দিনে কী হতো, অনেক জমিদারদেরকে টাইটেল দিয়ে দেওয়া হতো, রাজা, মহারাজা, দিওয়ান, রায়চৌধুরী। ঠিক আছে, এই ধরনের টাইটেল দেওয়া হতো। তো এটাই বেসিক্যালি কী হচ্ছে, একটা ওয়ান কাইন্ড অফ ডিসক্রিমিনেশন ক্রিয়েট করছে। তো এই জন্য টাইটেলস ওয়ার অ্যাবলিশড। আর্টিকেল 14-এর টেক্সটটা একবার পড়ে নিই। আর্টিকেল 14 অ্যাবলিশন অফ টাইটেলস, ক্লজ 1 কি বলছে, নো টাইটেল নট বিং মিলিটারি অর অ্যাকাডেমিক ডিস্টিংশন শ্যাল বি কনফার্ড বাই দি স্টেট। তার মানে কি বলছে, মিলিটারি অ্যান্ড অ্যাকাডেমিক টাইটেলকে দেওয়া যেতে পারে। তার কারণ বিকজ দিস হ্যাভ বিন অ্যাচিভড থ্রু মেরিট। ঠিক আছে, কেউ যদি পিএইচডি করে সে তার নামের সামনে ডক্টর লাগাতে পারে, বা কেউ যদি এমবিবিএস করে নেয় সে তার নামের সামনে ডক্টর লাগাতে পারে। দিস ইজ অ্যান অ্যাকাডেমিক টাইটেল। কেউ ধরুন মিলিটারিতে সার্ভ করেছে অ্যান্ড হি রিটায়ার্ড অ্যাজ এ কর্নেল, ও পুরো থ্রু আউট লাইফ নিজের নামের আগে কর্নেল র্যাঙ্কটা ইউজ করতে পারবে অ্যাজ আ টাইটেল, বিকজ দিস ইজ অ্যান মিলিটারি টাইটেল। ঠিক আছে, এই দুটো মিলিটারি অ্যান্ড অ্যাকাডেমিক বাদে কোনো টাইটেল কেউ ইউজ করতে পারবে না। নো সিটিজেন অফ ইন্ডিয়া শ্যাল অ্যাকসেপ্ট অ্যানি টাইটেল ফ্রম অ্যানি ফরেন স্টেট। এবার আমাদের ইন্ডিয়াতে টাইটেল অ্যাবলিশড আছে, কিন্তু অনেক ফরেন স্টেটে টাইটেল থাকে। ফর এক্সাম্পল ব্রিটেনে দেখবেন নাইটহুড দেওয়া হয়। আপনারা জানেন রবীন্দ্রনাথ নাইটহুড পেয়েছিলেন। নাইটহুড পেলে কী হয়,
যারা নাইটহুড পায় তারা তাদের নিজেদের নামের আগে স্যার লাগাতে পারে, ঠিক আছে? খুব সম্ভবত মনে হয় রিসেন্টলি ক্রিকেটার কেভিন পিটারসনও মনে হয় স্যার পেয়েছে, অ্যালিস্টার কুক এরাও নাইটহুড পেয়েছে। তো এরা কী করে নিজের নামের আগে স্যার লাগাতে পারে, মানে স্যার অ্যালিস্টার কুক, ঠিক আছে, এরকমভাবে। তো কিন্তু ইন্ডিয়াতে এটা অ্যালাউড নেই। এবার ধরুন যারা প্রি ইন্ডিপেন্ডেন্স মানে 1947-এর আগে বা কনস্টিটিউশন ইমপ্লিমেন্ট হওয়ার 1950s-এর আগে কেউ ধরুন ব্রিটেন থেকে নাইটহুড পেয়েছিল, এবার সে 1950s-এর পরেও সে বেঁচে আছে, সিন্স হি ইজ আ ইন্ডিয়ান সিটিজেন, ও কিন্তু ওই নাইটহুড মানে স্যার আর নামের সামনে লাগাতে পারবে না, বিকজ দি কনস্টিটিউশন অ্যাবলিশেস দোজ টাইটেল। আর তারপরে কনস্টিটিউশন ইমপ্লিমেন্ট হওয়ার পরেও কোনো ইন্ডিয়ান সিটিজেন ওই টাইটেল নিতে পারবে না, ঠিক আছে? No person who is not a citizen of India shall, while he holds any office of profit or trust under the state, accept without the consent of president any title from the foreign state. তার মানে কোনো ফরেন সিটিজেন, নন সিটিজেন, তার মানে যে ইন্ডিয়ার সিটিজেন নয়, কোনো ফরেনার ধরুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে কাজ করছে, তাহলে তাকে যদি কোনো ফরেন টাইটেল অ্যাকসেপ্ট করতে হয় তাহলে কী করতে হবে, প্রেসিডেন্টের পারমিশন নিতে হবে। ফর এক্সাম্পল ধরুন ব্রিটেনেরই এক্সাম্পল নিই, কোনো ব্রিটিশ সিটিজেন সে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কাজ করে এবং তাকে যদি ব্রিটেনের রানী মনে করে, এখন তো রানী রাজা মনে করে যে আমি তাকে নাইটহুড দেব, তাহলে সিন্স হি ইজ ওয়ার্কিং আন্ডার দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাহলে তাকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে পারমিশন নিতে হবে, ঠিক আছে? নো পারসন হোল্ডিং অ্যানি অফিস অফ প্রফিট অর ট্রাস্ট আন্ডার দ্য স্টেট শ্যাল, without the consent of president, accept any present emolument or office of any kind or form under any foreign state. তার মানে 3-তে বলা হয়েছে টাইটেল নিতে পারবে না, 4-এ বলা হয়েছে, 4-এ দেখুন এখানে 3-তে সিটিজেন বলে দিয়েছে, নট আ সিটিজেন, ঠিক আছে, মানে এখানে ফরেনারদের কথা বলা হচ্ছে। আর এখানে দেখুন অ্যানি পারসন বলে দিয়েছে, অ্যানি পারসন বা নো পারসন মানে সিটিজেন অ্যান্ড নন সিটিজেন দুজনকে ইনক্লুড করে বলেছে, ঠিক আছে? কোনো গিফট বা এমলুমেন্ট বা অফিস অফ প্রফিট কোনো ফরেন স্টেট থেকে নিতে পারবে না। আচ্ছা, আর্টিকেল 18-এর রিগার্ডিং কিছু কেস হয়েছিল, বেসিক্যালি এই কেসগুলো হচ্ছিল ভারতরত্ন অ্যান্ড পদ্মা অ্যাওয়ার্ডস নিয়ে। দ্য কোয়েশ্চেন বিফোর দ্য সুপ্রিম কোর্ট ওয়াজ যে ভারতরত্ন অ্যান্ড পদ্মা অ্যাওয়ার্ড এটা কি টাইটেল, মানে এটা কি টাইটেলের হিসাবে ইউজ করা যায়? কারণ আর্টিকেল 18 বলছে টাইটেল ইউজ করা যাবে না, তাহলে যখন আমরা ভারতরত্ন দিচ্ছি তাহলে আমরা কি আর্টিকেল 18-কে ভায়োলেট করছি না? তো এই কেসটায় মনে রাখবেন বালাজি রাঘবন কেস। বালাজি রাঘবন কেসে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি বলেছে যে ভারত রত্ন অ্যান্ড পদ্মা অ্যাওয়ার্ডস আর নট টাইটেলস, ঠিক আছে? কেউ ধরুন সচিন তেন্ডুলকর ভারতরত্ন পেয়েছেন, তো সচিন তেন্ডুলকর কখনোই নিজের নামের সামনে এরকম লাগাতে পারবেন না যে ভারতরত্ন সচিন তেন্ডুলকর, ঠিক আছে? সে তার নাম সচিন তেন্ডুলকরই রাখবেন, সে শুধু ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন, হুইচ ইজ দি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে? বা কেউ যদি পদ্ম অ্যাওয়ার্ডস পেয়ে থাকেন, যেমন এবার পশ্চিমবঙ্গ থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি পদ্ম অ্যাওয়ার্ডস পেয়েছেন অ্যাক্টরদের মধ্যে, তো এবার উনি নিজের নামের সামনে ওইটা লাগাতে পারবেন যে আমি পদ্মশ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি, এরকম করতে পারে না। হি ইজ আ রিনাউন্ড পারসন হু রিসিভড দি অ্যাওয়ার্ড, এরকম, ঠিক আছে? তো পদ্মা অ্যাওয়ার্ডস ওয়ার কনস্টিটিউটেড ইন 1954 শুরু করা হয়েছিল, 1977-এ এটা ডিসকন্টিনিউ করা হয়েছে, আবার 1980s-এ স্টার্ট করা হয়েছে, মেনলি লিটিগেশনের কারণে এটা বন্ধ হয়েছে। আবার লিটিগেশনের কারণে 1992 থেকে 1995 অবধি এগুলো বন্ধ ছিল, তারপরে আবার এটা চালু করা হয়ে যায়। তো মনে রাখবেন পদ্মা অ্যাওয়ার্ডস আর নট টাইটেল। আর কোনো ক্যালেন্ডার ইয়ারে ম্যাক্সিমাম কটা অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে? ম্যাক্সিমাম 3টে ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া যেতে পারে, এবং সমস্ত পদ্মা অ্যাওয়ার্ড, পদ্মবিভূষণ, পদ্মভূষণ অ্যান্ড পদ্মশ্রী মিলিয়ে 120 দেওয়া যেতে পারে, তার বেশি দেওয়া যেতে পারে না। এটা রেস্ট্রিকশন দেওয়ার একটাই কারণ জানেন যে পদ্মা অ্যাওয়ার্ডসগুলো অনেক সময় হাইলি পলিটিসাইজড হয়, এবং অনেক সময় গভর্নমেন্টরা কী করে পলিটিক্যাল বেনিফিট, স্টেট ইলেকশন এইগুলোকে মাথায় রেখে দেয়, ঠিক আছে? ওই জন্য এটাকে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে ভারতরত্ন ক্যান বি গিভেন অনলি 3 অ্যান্ড পদ্মা অ্যাওয়ার্ডস 20 ইন আ ক্যালেন্ডার ইয়ার, ঠিক আছে? সো ফ্রেন্ডস, আমাদের আজকের লেকচার এখানে আমরা শেষ করবো। আমরা কী কী ডিসকাস করলাম? আর্টিকেল 14 রাইট টু ইকুয়ালিটি, ইকুয়ালিটি বিফোর ল। বেসিক্যালি রাইট টু ইকুয়ালিটির মধ্যে 14 to 18 এই আর্টিকেলগুলো চলে আসে, তার মধ্যে আমরা 14 ডিসকাস করলাম, 17 ডিসকাস করলাম, 18। 14 ইজ ইকুয়ালিটি বিফোর ল, ইবিএল,
17 ইজ আনটাচেবিলিটি অ্যান্ড 18 ইজ অ্যাবলিশন অফ টাইটেলস, ঠিক আছে, শর্টে ইউটি, এটা মনে রাখবেন। নেক্সট লেকচার থাকবে আমাদের আর্টিকেল 15 অ্যান্ড আর্টিকেল 16কে আমরা ডিটেলে ডিসকাস করবো, তাহলে আমাদের রাইট টু ইকুয়ালিটি শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। অ্যান্ড বিফোর গোয়িং আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এবং নিজের বন্ধুদের মধ্যেও কী করবেন, এইটা শেয়ার করবেন যাতে ওরাও বেনিফিট নিতে পারে। থ্যাংক ইউ।